এই যে কেসটা ফাইন্যান্সিয়াল পলিসি এট অ্যাপল, এটা আমি বেসিক্যালি যদি একটু কেস ফাইল গুলো দেখাই, কেস ফাইল এখানে দুইটা আছে এবং দুইটা আসলে মানে অল্টারনেটিভস আসলে না। এই কেস ফাইল সেকেন্ডটা বি হচ্ছে বেসিক্যালি জাস্ট এ যেখানে শেষ হয় সেটার উপর একটা ডিএলসি, একটা এক্সট্রা লেয়ার অ্যাডিশন, আর কিছুই না। তো আমরা এতে বেসিক্যালি যদি দেখি, এটা আমাদের বেসিক আইডিয়াটা হচ্ছে যে এই অ্যাপেল অ্যাট অ্যারাউন্ড আফটার 2013 কোয়ার্টার ওয়ান, ওর যে অবস্থা, ওর বেসিক্যালি শেয়ার প্রাইস কিছুটা ফল করছে। যেমন আমরা এখানে একটা গ্রাফ আছে, আমরা যদি দেখি ওর কোয়ার্টারলি, কোয়ার্টারলি হচ্ছে একটু সামনে পাইছি। ওকে, সো ওর কোয়ার্টারলি কোয়ার্টারলি গ্রাফ মানে কোয়ার্টারলি শেয়ার প্রাইস ফল করছে। এখন শেয়ার প্রাইস ফল করার কিছু রিজনস আছে। শেয়ার প্রাইস ফল করার বিভিন্ন রিজনস এর মধ্যে এখানে যেমন আছে আমাদের এই স্টিভ জবস মারা যাওয়ার পর টিম কুক আসার কারণে। স্টিভ জবস এর তো বেসিক্যালি একটা পার্সোনালিটি কাল্ট ছিল। সো ওয়েন দ্য ডুড ইভেন্চুয়ালি ডিড ডাই, তখন ওই পার্সোনালিটি কাল্টের জন্য অনেকেরই মনে হচ্ছে যে অ্যাপল ইজ ইন ডিপ ট্রাবল অর সামথিং লাইক দ্যাট। ওটা ছাড়াও কিছু ফাইন্যান্সিয়াল জিনিসপাতি আছে, ওটাতে একটু পরে যাচ্ছি। বাট কথা হচ্ছে যে এগুলোর কারণে ও মানে সবকিছু মিলায় ওর ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ফল করছিল। তো সরি, স্টক পারফরমেন্স ফল করছিল। তো স্টক প্রাইস ফল করার কারণে এখন যেটা হচ্ছে যে এই টিম কুক আর তার সিএফও আই বিলিভ ওপেনহাইমার আর কিছু একটা নাম, এদের কাজ হচ্ছে পিটার ওপেনহাইমার, এদের ইস্যু হচ্ছে যে আচ্ছা আমার স্টক প্রাইস আবার এখন উঠাইতে হবে। এখন বিষয় হচ্ছে যে ওদের একটা মেজর ইস্যু, যেটা নিয়ে ওদের কিছু ইনভেস্টর, ফর এক্সাম্পল ডেভিড আইনহর্ন বলে একজন ব্যক্তি, ওরা তাদের সাথে কাজ করতেছে একটা বিষয়, সেটা হচ্ছে যে তাদের কথা হচ্ছে অ্যাপেল হ্যাজ টু মাচ ক্যাশ, অ্যাপেলের এত ক্যাশ রাখার কোনো প্রয়োজন নাই। যেমন কি বলে, এই ফার্স্ট কোয়ার্টার ফাইলিং এর সময় তার রিজার্ভ ক্যাশের পরিমাণ হচ্ছে 137 বিলিয়ন, সো দ্যাটস আ লট অফ ক্যাশ। তো তাদের কথা হচ্ছে যে তোমরা আমাদেরকে ক্যাশ ফেরত দাও। ডেভিড আইনহর্নের একটা ভেরি স্পেসিফিক আইডিয়া আছে, ক্যাশ কিনে ফেরত যেতে পারে, বাট ফেরত দেওয়া যেতে পারে, বাট ইন জেনারেল অপেনহাইমার আর কুকের কথা হচ্ছে যে আচ্ছা আমরা তাহলে কি করবো, আমাদের তো ভ্যালু জেনারেট করা লাগবে শেয়ার হোল্ডারদের জন্য, আমরা কি তাদেরকে আসলেই ক্যাশ বেশি দিব, মানে ক্যাশ ফেরত দিব, দিলে কত দিব, কেমনে দিব, এই হচ্ছে কথা। এখানে বেসিক্যালি তিন ভাবে ক্যাশ ফেরত দেওয়ার কথা হচ্ছে। এই তিনটা সিস্টেম হচ্ছে বেসিক্যালি ক্যাশ ডিভিডেন্ড, শেয়ার রিপারচেস, আর এই আইনহর্ন একটা স্পেসিফিক কথা বলতেছে, সেটা হচ্ছে একটা ভেরি মানে একটা নতুন ক্লাস অফ প্রেফার্ড শেয়ার ছাড়ার কথা, যেটাকে সে বলছে আই প্রেফ। এই হচ্ছে তিনটা অপশন। এখন এই তিনটা অপশনে মিক্স এন্ড ম্যাচ করেও হইতে পারে, কিছু না কিছু হইতে পারে। তো ওভার দ্য বলে এই কেসে আমরা বেসিক্যালি এটাই যাচাই করি যে আচ্ছা, নাম্বার ওয়ান, অ্যাপেলের আসলে এক্সেস ক্যাশ কত। 137 বিলিয়ন তো টোটাল ক্যাশ, তার একটা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ক্যাশ ধরে আমরা এক্সেস ক্যাশ বের করি। ওটা জাস্ট ক্যালকুলেশনের বিষয়, ওটাতে ডিটেলসে যাবে না। এক্সেস ক্যাশ বের করি। এক্সেস ক্যাশ বের করার পর আমরা জাস্ট দেখি যে আচ্ছা এই যে এক্সেস ক্যাশটা আছে বিয়ন্ড হোয়াট ইজ রিকোয়ার্ড স্ট্রিক্টলি স্পিকিং, তো এই এক্সেস ক্যাশটা সে কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারে। সে চাইলে এটা দিয়ে আহ যেটা বললাম যে ওয়ান টাইম একটা ডিভিডেন্ড দিয়ে দিতে পারে, এটা দিয়ে সে রেগুলার ইয়ারলি ডিভিডেন্ড দিতে পারে, এটা দিয়ে সে রিপারচেস করতে পারে, অর আ মিক্স এন্ড ম্যাচ অফ নাম্বার অফ দিস, অথবা আই প্রেফার একটা বিষয় আছে। যদিও এই ডেভিড আইনহর্নের একটা কথা হচ্ছে যে আই প্রেফটা দেওয়ার জন্য কোনো ক্যাশ মানে রিজার্ভ ধরাও লাগবে না, আই প্রেফ চাইলে রেগুলার ক্যাশ ইনফ্লো থেকে সে দিতে পারবে। এটা হচ্ছে একটা কথা। তো আমরা এই কোর্সের এই কেসের উপর বেসিক্যালি জাস্ট যেটা করি যে এই পাওয়ার পয়েন্টে আমরা বেসিক্যালি যেটা করি, প্রথমে আমরা দেখি যে অ্যাপেলের এত এক্সেস ক্যাশ কেন জমা হচ্ছে অ্যাজ আ বিজনেস। তারপর অ্যাপেল এই এক্সেস ক্যাশ কেন দিতে চায় না, এরকম কিছুটা আমরা দেখি। এবং এটা ছাড়া এই যেমন এই ক্যারেক্টারিস্টিক্স অফ টেক কোম্পানি, সেখানে একটা জিনিস হচ্ছে কেন অ্যাপেল ইন জেনারেল বেশি ক্যাশ রাখতে চায়, এটা পরে আরো ডিটেলস ডিসকাস করা হয়েছে। তো এইগুলোর পর আমরা যেটা আসি সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাপেলের কারেন্ট দুরবস্থার কারণ কি, যেটা অলরেডি ডিসকাস করছি আছে স্লাইড। এটা ছাড়া কারেন্ট দুরবস্থার পর আমরা আসি, জাস্ট স্ট্রাকচারটা করে নিই। এখানে হচ্ছে যে আমাদের এক্সেস ক্যাশ কত, এখান থেকে এক্সেস ক্যাশ কত, এক্সেস ক্যাশ, তারপর চলে এক্সেস, এরপর হচ্ছে কিছু কোয়ান্টিটিভ স্টাফ, ওগুলাতে আমি মনে করি না যাওয়ার কোনো প্রয়োজন আছে। এক্সেস ক্যাশ একবারে দিয়ে দিলে কি হবে, আস্তে আস্তে দিলে কি হবে, এই টাইপের জিনিসপাতি আছে। আমরা মাঝে একবার এই আই প্রেফের হিসাবটা দেখি, আই প্রেফের হিসাবটা আমি পরে আসবো, সমস্যা নাই। আর লাস্টলি আমরা দেখি যে এত কিছুর পর অ্যাপেল আসলে কি করছে। কেস বিটা কিন্তু ইম্পর্টেন্ট, কেস এটা শেষ হয় 2013 এর একটা পয়েন্টে, মানে যে পয়েন্টে আছে 2014 এর একটা সিমিলার পয়েন্টে কেস বি কথাগুলো আসে। সেটা হচ্ছে যে 2013 ওই পয়েন্টের পর
আগের ভার্সনটা শেষ হওয়ার পর অ্যাপেল কি কি এক্সট্রা করছিল। তো এই জিনিসগুলোই মোটামুটি এখানে আছে। এখন ফুল স্লাইড তো আসলে পড়ায় লাভ নাই, ফুল স্লাইডের ভিতর অনেক কিছু আছে। আমি যেটা করব, আমি মোটামুটি এই আমাদের যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলো ডিসকাস করে দিব, এবং কোশ্চেন গুলো ডিসকাস করার পর যদি কিছু এক্সট্রা থাকে সেগুলো পরে আমরা আলোচনা করে দিব। তো শুরু করতেছি। প্রথম কথা, what factors should Apple evaluate when deciding between retaining large cash reserves and distributing cash to shareholders? আচ্ছা, যে অ্যাপেলের কেন মানে কি বলি তার ক্যাশ রাখবে নাকি শেয়ারহোল্ডারদের ক্যাশ দিবে, এইটা রিলেটেড কথাবার্তা। এইটা আমরা স্লাইডে আরো বহু পরে আসবে। Let's see. প্রথমে আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাপেলের এক্সেস ক্যাশ কেন আছে, এটা একটু দেখতে হবে। এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো ডিটেলস পড়ে নিতে পারবেন। যে বেসিক্যালি নাম্বার ওয়ান, শর্ট প্রোডাক্ট লাইফ সাইকেল এন্ড আর&ডি কস্ট। যে আমাদের এই মানে যেহেতু এটাকে কি বলে কনজিউমার টেক কোম্পানি, অ্যাপেলের মতো একটা ট্রেন্ডি কোম্পানি, তার তো অবভিয়াসলি প্রোডাক্ট কিছুদিন পর লঞ্চ করা লাগে, সো লট অফ আর&ডি কস্ট, ভালো কথা। এখানে একটা বিষয় আছে যে এই আর&ডি কস্ট গুলোর ক্ষেত্রে এই আর&ডি কস্ট গুলো মিট করার জন্য টেক কোম্পানিজ লাইক এই স্যামসাং, অ্যাপেল, হোয়াটএভার, এরা অনেক ক্যাশ রেখে দিতে চায় অ্যাজ অপোজ টু আদার কোম্পানিজ লাইক যারা টেক না, যারা ধরেন কি বলে এফএমসিজি বা অন্য টাইপের কোম্পানি, ওয়ালমার্ট, ফোর্ড, হোয়াটএভার, তাদের কিন্তু আসলে অত ক্যাশ রিজার্ভ থাকে না। কম্পারেটিভলি তাদের কিন্তু ডেট আবার অনেক বেশি হাই থাকে। এই টেক কোম্পানিগুলোর ডেট অনেক লো। এইটা হওয়ার একটা বড় কারণ হচ্ছে, এটা আমরা স্লাইডে প্রথমে একবার ডিসকাস করি, এটা পরে একটা কোশ্চেনও আসবে, যে এই টেক কোম্পানিগুলোর এমনিতে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লো, বিকজ তাদের তো আসলে ফিজিক্যাল ইনভেস্টমেন্ট অতটা নাই। লট অফ দ্য কেসেস সেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল বা জাস্ট মানে হিউম্যান ক্যাপিটাল অ্যাডজাসেন্ট জিনিসপাতি, নট আ লট অফ সলিড ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড। সো এই জন্য তাদের ইনভেস্টমেন্ট কম বা ক্যাপেক্স কম, কিন্তু তাদের টাকা আসে অনেক, এবং টাকা আসে কম্পারেটিভলি দ্রুত। তাদের ওই ক্যাশ কনভার্সন সাইকেলটা ভেরি স্মল। তো এই জন্য এতে ক্যাশ বিল্ড আপ হয় দ্রুত। এই জন্য এরা অত এই ক্যাশ গুলাই হোল্ড করে, ওদের আসলে এই কোনো ধরনের খরচ মেটানোর জন্য অত বেশি ডেটে যাওয়া লাগে না। এটা কন্ট্রাস্ট উইথ আদার মোর ট্রেডিশনাল কোম্পানিজ লাইক ওয়ালমার্ট, ফোর্ড, হোয়াটসঅ্যাপ, ওদের বিজনেস মডেলই আলাদা। ওইখানে অনেক বেশি ডেট লাগে এবং ক্যাশ অত সহজে জমা হয়। তো এটা ছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন টেক কোম্পানির আবার এই ব্যাংক্রাপ্টিস বা অবসলিট হওয়ার রিস্ক, এই টাইপের জিনিসগুলো বেশি। এটা ছাড়াও এখানে যেমন অবসলিট হওয়ার কিছু এক্সাম্পল দেওয়া আছে, নোকিয়া, ব্ল্যাকবেরি, মোটোরোলা। এটা ছাড়াও লিগাল ব্যাটল, আইপি প্রোডাকশনের বিষয় তো আছে, এই অ্যাপল, স্যামসাং এর যে কি বলে কেস টেস লাগে থাকে, এই টাইপের জিনিসপাতি। এরকম বিভিন্ন কারণে। ও লাস্টলি রিটেল এক্সপ্যানশন, যে এমনিতে এক্সপ্যান্ড করা বা মার্জার অ্যাকুইজিশন যাই হোক না কেন, এগুলোর জন্য তাদের ক্যাশের প্রয়োজন হয়। আর নিজের রিটেল এক্সপ্যান্ড করা অথবা অন্য কোম্পানিকে অ্যাকোয়ার করা, হোয়াটএভার, তাদের জন্য ক্যাশ টেশের দরকার হয়। এখানে লাস্ট একটা জিনিস আছে, এটা হচ্ছে কেস স্পেসিফিক, সেটা হচ্ছে কেন অ্যাপেলের এত ক্যাশ ধরে রাখা লাগে। রিপ্যাট্রিয়েশন ট্যাক্স এফেক্ট বলে একটা জিনিস আছে, এটা আমাদের এই কেসের ভিতর ডাইরেক্টলি বলা আছে, যে এখানে অ্যাপেল তার ক্যাশের একটা বড় পোর্শন রাখে ওভারসিজ। এই যে এখানে আমরা দেখি তাদের ক্যাশের তারা 31% রাখে ইউএসএ, 69% রাখে ওভারসিজ। তো এই বড় অ্যামাউন্ট ওভারসিজে রাখার একটা কারণ হচ্ছে তারা মানে এই ক্যাশের একটা বড় পোর্শন তারা আসলে বানাইছে ওভারসিজ, মানে ওভারসিজ মার্কেট থেকে। তো ওভারসিজ মার্কেটের ক্যাশ গুলো তারা মোটামুটি আয়ারল্যান্ড বা এই টাইপের কিছু ট্যাক্স হেভেনে রাখে, যেখানে টাকাটা রাখলে তারা ট্যাক্স হবে না। এটা একটা বড় কারণ হচ্ছে, তারা যদি ইউএসএ তে ট্যাক্সটা আনতে চায় তখন তাদের এই একটা 35% রিপ্যাট্রিয়েশন ট্যাক্স দিতে হবে। 35% রিপ্যাট্রিয়েশন ট্যাক্সটার কারণে তারা সহজে টাকা আনতে চায়, আনলেও পরে আনবে যাতে ওটার প্রেজেন্ট ভ্যালুটা বেসিক্যালি কম আসে, মানে বাই ডিফারিং ট্যাক্স পেমেন্ট আমার ট্যাক্সের প্রেজেন্ট ট্যাক্স পেমেন্টের প্রেজেন্ট ভ্যালুটা কম আসবে। তো এই কিছু কনসিডারেশনের জন্য তারা মানিটা ধরে রাখতে চায়। এখন অন্যদিকে যদি আসি, আমার প্রশ্ন অন্য হাতে যেটা ছিল সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিং ক্যাশ টু শেয়ার হোল্ডার। এখন শেয়ার হোল্ডারদেরকে ক্যাশ দেওয়ার জন্য আবার মানে আমাদের বিষয়টা কি, যে শেয়ার হোল্ডারদেরকে কেন ক্যাশ দেওয়া লাগবে, এটা পরে আসি। এটা হচ্ছে এই যে ক্যাশ রিটার্ন করা বা এই যে বিভিন্ন থিওরি যেগুলো আছে, এটা কি শেষের দিকে দিচ্ছিলাম দেখি তো, অ্যাপেলস রেসপন্স, এটা অন্য জিনিস, অন্য জিনিস। এটা যদি পরের একটা প্রশ্নে আসবে, ওকে যাই হোক, এটা এক্স্যাক্টলি স্লাইডে নাই, এটা আমরা এমনি এখান থেকে বলে এই ক্যাশ ডিভিডেন্ড মডিগ্লেন মিলার এখান থেকে। কথা হচ্ছে শেয়ার হোল্ডারদের হাতে বা ইনভেস্টরদের হাতে ক্যাশ তো অবশ্যই ফেরত দেওয়া লাগবে, তাদেরকে রিটার্নস দেওয়া লাগবে। আইদার রিটার্নস আসবে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন, অথবা রিটার্নস আসবে ক্যাশ ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ডস। এটাই হচ্ছে আমাদের বিষয়। যে এখন
ওইটার জন্য আমাদের মানে তাহলে শেয়ার প্রাইসটা বলবো ভায়াবল রাখার জন্য বা শেয়ার প্রাইসটা অন দি আপ এন্ড আপ রাখার জন্য আমাদেরকে যতটুকু খরচ করা লাগে আমরা বেসিক্যালি সেটাই করব। এই খরচ করতে গিয়ে যাতে আমাদের বেশি কোম্পানির মানে মানে রিটার্নস এর জন্য যে বেশি কোম্পানির বেশি খরচ করা না লাগে, এটি হচ্ছে আমাদের টার্গেট। আমরা এই অ্যানালিসিস এর মাধ্যমে একটা জিনিস ফর এক্সাম্পল দেখছি যে একই অ্যামাউন্ট যদি আমরা ডিভিডেন্ডের মাধ্যমে দেই আর এই শেয়ার রিপারচেসের মাধ্যমে দিই, অ্যাজ ইন সেম অ্যামাউন্ট অফ ক্যাশ রিজার্ভ যদি ডিভিডেন্ড দেওয়ার জন্য খরচ করা হয় অথবা শেয়ার রিপারচেসের জন্য খরচ করা হয়, দেখা যায় যে ভ্যালু অবটেইন ফ্রম শেয়ার রিপারচেস ইজ মোর। এটা আমাদের সামনে এখানে আছে একটা জায়গায়, এই হয়ে গেল ওয়াই অ্যাপল প্রায়োরিটাইজেস শেয়ার রিপারচেস ওভার ডিভিডেন্ডস। এখানে কিছু রিজনস আছে। বেসিক্যালি আমাদের অ্যাপল এই শেয়ার রিপারচেস করলে উই গেট বেটার বেনিফিটস কম্পেয়ার টু আমাদের ডিভিডেন্ড দেওয়া। তো এই কয়েকটা জিনিস মিলেই আসলে বেসিক্যালি কোশ্চেন অ্যান্সারটা হবে যে আমাদের মানে ক্যাশ রিটেইন করার জন্য কারণ কি কি, আবার ক্যাশ ডিস্ট্রিবিউট করার জন্য কারণ কি কি, এই দুইটা ব্যালেন্স করতে গিয়ে আমাদের আসলে মানে এটাই হচ্ছে দ্য ফ্যাক্টরস অ্যাপল শুড ইভ্যালুয়েট। বেসিক্যালি দ্যাটস। সেকেন্ড কোশ্চেন, হাউ হ্যাজ অ্যাপলস ডিসিশন টু অপারেট উইদাউট লং টার্ম ডেট অ্যাফেক্টেড ইটস ROE? এটা একেবারে সামনের দিকে, এটা অ্যাকচুয়ালি খুবই ছোট একটা প্রশ্ন। এই বরাবর ROE আর একটু সামনে অল এখানে। বেসিক্যালি আমরা এখানে যেটা করছি আমরা ডুপন্ট অ্যানালিসিস করছি। ডুপন্ট অ্যানালিসিসের ভিতরে যাব না, বাট এখানে আমাদের দুইটা জিনিস আছে। আমাদের এই টু স্টেপ ডুপন্টের জন্য আমাদের রিটার্ন অন ইকুইটি ROE, return on equity ROE is a product of two things: return on asset ROA and financial leverage. এই ক্ষেত্রে আমরা যদি ফর্মুলা দেখি, রিটার্ন অন অ্যাসেট হচ্ছে নেট ইনকাম বাই অ্যাভারেজ অ্যাসেটস আর ফাইন্যান্সিয়াল লেভারেজ হচ্ছে অ্যাভারেজ অ্যাসেট বাই অ্যাভারেজ ইকুইটি। খুবই আলাদা। হোয়াট অল দ্যাট মিনস ইজ আমাদের এই ফাইন্যান্সিয়াল লেভারেজ যেটা, এটা কিন্তু রেগুলার লেভারেজ রেশিও D/E না, এটা কিন্তু মানে একেবারে রাফলি বললে 1+D/E ধরা যায়, যত ওটা একেবারে অ্যাকুরেট না, বাট আমরা রাফলি বললে বলতে পারি যে এটা হচ্ছে 1+D/E এর মতো। সো ফাইন্যান্সিয়াল লেভারেজটা আমাদের D/E টা যত বড় হবে, ফাইন্যান্সিয়াল লেভারেজ 1+D/E ততই বড় হবে। এবং লেভারেজ কখন বড় হবে? যদি আমি কম ইকুইটি বা বেশি ডেট নিয়ে কাজ করি। যেহেতু আমাদের এই ফাইন্যান্সিয়াল লেভারেজটা যত বেশি হবে, রিটার্ন অন অ্যাসেটের সাথে মাল্টিপ্লাই হলে রিটার্ন অন ইকুইটির পরিমাণটাও অত বেশি হবে। এই জন্যই যদি আমাদের ডেট কম্পারেটিভলি বেশি থাকে, ম্যাথমেটিক্যালি আমাদের লেভারেজ রেশিওটা মানে ফাইন্যান্সিয়াল লেভারেজটা বাড়ে এবং ROE টা বাড়ে। অ্যাপেলের ক্ষেত্রে আমরা একটা জিনিস যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে 2001 থেকে 2012 পর্যন্ত, এই যে 2001 থেকে 2012 পর্যন্ত আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল লেভারেজটা কিন্তু চেঞ্জ হয়েছে। এবং চেঞ্জ হওয়াটা কিরকম, আমাদের এই যে এখানে 2007 ছিল 1.74 এবং 2012 এসে হয়ে গেছে 1.5। সো বেসিক্যালি আমাদের অ্যাপেলের যেটা হচ্ছে, অ্যাপেলের ফাইন্যান্সিয়াল লেভারেজ রেশিওটা কমছে। কমবে কেন? যদি আমার ডেট অ্যামাউন্ট অফ ডেট কমে বা অ্যামাউন্ট অফ ইকুইটি বাড়ে, তখন যেটা বলছি। তো কথা হচ্ছে আমাদের এই ফাইন্যান্সিয়াল লেভারেজের পরিমাণটা কমার কারণে আমার ROE টা কিছুটা কম হচ্ছে। এইটা আমরা এখানে যেমন একটা দেখাইছি, এই থ্রি স্টেপ ডুপন্টের পর হবে। আমরা যদি 2006 আর 2012 একটা অ্যানালিসিস করি, 2012-তে অ্যাকচুয়াল প্রফিট মার্জিন হচ্ছে 26.67, অ্যাকচুয়াল অ্যাসেট টার্নওভার হচ্ছে আমাদের 1.07, অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল লেভারেজ হচ্ছে 1.5। আমাদের ফাইন্যান্সিয়াল লেভারেজটা 2006 সাথে কম্পেয়ার করলে আসে কত? 1.65। খুবই ভালো কথা। বাকি দুটো জিনিস, একটা তো প্রফিট মার্জিন, ওতে কারো কিছু বলারই নাই। আরেকটা হচ্ছে অ্যাসেট টার্নওভার। অ্যাসেট টার্নওভার ইজ ভেরি সিম্পলি এই যে এখানে আছে, অ্যাসেট টার্নওভার ইজ রেভিনিউ অ্যাজ আ পোর্শন অফ টোটাল অ্যাসেটস। সো ফাইন, অ্যাসেট টার্নওভার হচ্ছে বেসিক্যালি আমাদের এই কি বলবো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা অংশ, আর ফাইন্যান্সিয়াল লেভারেজ হচ্ছে আমাদের এই ক্যাপিটাল স্ট্রাকচারের একটা অংশ। আমাদের এই দুইটাই কমে গেছে 2006 থেকে 2012-তে, মেইন আমার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং আমার ক্যাপিটাল স্ট্রাকচার ম্যানেজমেন্ট দুইটাই অ্যাপেলের জন্য উইকার হয়েছে। কিন্তু আমার নেট প্রফিট মার্জিন বাড়ছিল। 2006-এ আমাদের যে ROE ছিল, 2012-তে তা বাড়ছে অবশ্যই, বাট অ্যাপল যদি তার সেম এজটা মেনটেন করতো, মানে অ্যাসেট টার্নওভার 1.35, ফাইন্যান্সিয়াল লেভারেজ 1.65, এই দুটো মেনটেন করলে তার ROE আরো বেশি হতে পারত। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটাই এই প্রশ্নের উত্তর যে আমাদের ROE-টা কমে গেছে কারণ আমাদের লং টার্ম ডেট না থাকায় আমাদের এই ফাইন্যান্সিয়াল লেভারেজের পরিমাণটা কম। ফাইন্যান্সিয়াল লেভারেজের পরিমাণটা কম হওয়ার কারণে আমাদের এই ROE-টা ডিফলেটেড আসতেছে। হ্যাভিং ডেট would have increased the rate of return to equity. That's basically. এখানে একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের
অ্যাপেলের কিন্তু কোনো লং টার্ম ডেট নাই আপ টু 2012। তারপর থেকে আবার ডেট আছে, সেটা পরে আসতেছি। বাট আপ টু 2012 অ্যাপেলের কোনো লং টার্ম ডেট নাই। আই থিঙ্ক এই কেসে কত 2002-3-এর দিকে দেখলে দেখা যায় যে তারা সকল লং টার্ম ডেট পে অফ করে ফেলছে। তো অ্যাপেলের কোনো লং টার্ম ডেট না থাকলেও তার এই ফাইন্যান্সিয়াল লেভারেজ আসছে করতে, কারণ রেগুলার ডি বাই ই তো জিরো ডেট না থাকার কারণে। বেসিক্যালি এটা জাস্ট অ্যাপেলের নিজস্ব কি বলবো বুক কিপিং, মানে ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এই কি বলে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের ভিতর তারা বেসিক্যালি এই লেভারেজ পোর্শন, লায়াবিলিটি, ব্যালেন্স শিটের লায়াবিলিটিস পোর্শনে তার লং টার্ম ডেট না থাকলে অন্য জিনিস আছে, যেমন কিছু শর্ট টার্ম ডেটস আছে। ওরা ছাড়াও তাদের কি বলে কিছু কি বলে এই পেয়েবলস হ্যান্ড ত্যান আছে। ওইগুলো আসলে ফাইন্যান্সিয়াল লেভারেজটা তৈরি করতেছে। ইন এফেক্ট আসলে এই অ্যাপেলের আপ টু 2012 কোনো ডেটই নাই, এবং কোনো ডেট না থাকার কারণে তার আরো এটা কিছুটা সাফার করতেছে। এটাই হচ্ছে বিষয়, যে সে ডেট নেয় না। আগের একটা কনসিডারেশন যেটা অলরেডি বলে ফেলছি, ওই ওদের অ্যাকুইজিশন হ্যান্ড ত্যান, ক্যাশ হোল্ড রাখা, স্টাফ লাইক দ্যাট। কিন্তু এই ডেট নিলে তাদের আরো এটা আরো বুস্টেড হবে। এটা গেল কোশ্চেন 2। কোশ্চেন 3, why did Apple issue corporate bonds instead of repatriating overseas cash holdings? ওকে, এইটা অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য কেস, মানে ওই বি পার্টের একটা অংশ। এটার জন্য আমরা আসি কোশ্চেন মানে এই জায়গা থেকে। ওই সেকেন্ডটাতে আমাদেরকে একটা বলা আছে, সেটা হচ্ছে যে ফার্স্টটাতে আমাদের যে কাজ করতেছিল অ্যাপেল, যে ফার্স্টটাতে আমাদের লিস্ট ফাইলে বলা আছে অ্যাপেল ডিভিডেন্ড দেওয়া শুরু করছে, এবং ডিভিডেন্ড অ্যাকচুয়ালি দিচ্ছিল না, বাট এই কুক ওপেনহাইমারের কেচ্ছা চালার আগের বছর থেকেই আসলে অ্যাপেল ডিভিডেন্ড দেওয়া শুরু করছে, অ্যাপেল ডিভিডেন্ড অ্যানাউন্স করছে, এবং সে স্টক রিপারচেজ শুরু করছে। এইটাই সে কন্টিনিউ করে গেছে এবং এক্সপ্যান্ড করে গেছে 2012 এর রিপারচেজ প্রোগ্রাম 2014 এ এসে, যেখানে ওই কেসের পার্ট বিটা শুরু হচ্ছে, তখন অ্যাপেল এক্সটেন্ডেড দ্য বাইব্যাক, এবং অ্যাপেল ডিভিডেন্ডের পরিমাণও ইনক্রিজ করছে। অল দ্যাট ইজ ফাইন। এইটা করার জন্য যেটা করছে, এই ক্যাশটা বলে ক্যাশটা রেজ করার জন্য অ্যাপেল বেসিক্যালি বন্ড ইস্যু করছে। এইটার কারণটা হচ্ছে যে এই কেস ফাইলে যেমন একটা কথা বলতেছে, বন্ড ইস্যু করার একটা বড় রিজন হচ্ছে যে অ্যাগেন অ্যাপেলের ক্যাশের একটা বড় পরিমাণ বাইরেই বসে আছে। ওইটা আনতে গেলে ওকে ট্যাক্স দিতেই হবে। অ্যাপেল ওই ট্যাক্স দিতে আগ্রহী না। সে যত পারে সেই ট্যাক্সটা সে ডেফার করবে, সেই ট্যাক্সটা সে ডিলে করবে। ওইটা ডিলে করার জন্য তারা এখন যেটা করছে, তারা কর্পোরেট বন্ড ছেড়ে ডেট তুলছে। ওই ডেটের টাকা দিয়ে অন্য কি বলবো অন্য লোকজনকে তারা এই ডিভিডেন্ড দিছে বা শেয়ার রিপারচেজ করছে, স্টাফ লাইক দ্যাট। এবং এটা তাদের জন্য রাদার চিপলি আসছে, কারণ তারা যেহেতু তারা আগে কোনো ডেট টিট ইস্যু করে নাই, এবং তাদের কোম্পানির সবকিছু মিলায় তাদের এই ক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল মানে কস্ট অফ ডেট আসছে লেস দেন 2%, উইচ ইজ ভেরি ভেরি লো। এই কারণে তাদের জন্য ইট মেক্স ফিনান্সিয়াল সেন্স টু ইস্যু ডেট in order to raise money for paying dividends and doing stock repurchase. এটা হচ্ছে বেসিক কথা। তারা কর্পোরেট বন্ড তুলছে ইনস্টেড অফ ব্রিং দ্য ক্যাশ ব্যাক, কারণ ক্যাশ আনতে তাদের যত খরচ, তার থেকে কম খরচই এজ এন কম ইন্টারেস্ট পেমেন্টেই তারা এই ডেট ইস্যু করে টাকা দিতে পারতেছে। দ্যাটস ইট। 4 নাম্বার, how could greater use of financial leverage have impacted Apple's shareholder returns and what risk might this create? এটা অ্যাকচুয়ালি 2 নাম্বার কোশ্চেনের সাথে সেম জিনিস, যে আবার গ্রেটার ইউজ অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ মানে আরো যদি ডেট থাকতো বা ফাইন্যান্সিয়াল লেভারেজ রেশিওটা যদি বড় হইতো, তাহলে তার রিটার্নস এর কি হতো, ওটা অলরেডি ডিসকাস করেছি। রিস্কের এখন যে বিষয়টা আসি, যে ডেটের রেগুলার রিস্ক, ব্যাংক্রাপ্সি রিস্ক, যে আমাদের এই টেক কোম্পানিগুলোর জন্য ব্যাংক্রাপ্সি ইজ অলওয়েজ আ সিভিয়ার রিস্ক, বিকজ ওদের মার্কেট খুব দ্রুতই রাতারাতি নাই হয়ে যেতে পারে। সো হ্যাভিং ডেট অর অ্যাটলিস্ট হ্যাভিং আ লার্জ অ্যামাউন্ট অফ ডেট ইজ আ বিগ লায়াবিলিটি ফর দেম, যাতে মানে তাদের যদি আসলে ব্যবসায় ওরকম ধস নামে, তাদের তখন ওই ডেটের কারণে তাদের ফোরক্লোজার করা লাগতে পারে, ইভেন্চুয়ালি ব্যাংক্রাপ্সিটাও করা লাগতে পারে, আর তাদের বেশি ডেট থাকলে ব্যাংক্রাপ্সি আগে ডিক্লেয়ার করা লাগতে পারে। ব্যাংক্রাপ্সি হয়তো হইতেই পারে, অস্বাভাবিক না, কিন্তু ডেট যদি বেশি থাকে, দে হ্যাভ লেস রুম টু ম্যানুভার বিফোর ব্যাংক্রাপ্সি। 5 নাম্বার, in what ways has Apple's capital allocation policy shaped investor perceptions and market valuation? ওকে, অ্যাপেলের ক্যাপিটাল অ্যালোকেশন পলিসি বলতে এই ক্ষেত্রে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ইনভেস্টর পারসেপশনস এন্ড মার্কেট ভ্যালুয়েশন। এইটা বেসিক্যালি ওই ক্যাশ হোল্ডিং এ দিন শেষে, যে তাদের ক্যাশ গুলাকে তারা এভাবে হোল্ড করে রাখতেছে, তারা ওইটাকে কোনো জায়গায় ইনভেস্ট করতেছে না, হ্যান ত্যান। এইটা টেকনিক্যালি এভাবে স্লাইডে আমরা অত বুঝায় লিখি নাই, বাট এটা আমি জাস্ট মুখে মুখে বলে দিই, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে যে
এটা কেস ফাইলের একটা বিষয়, যে কেস ফাইলে লেখা আছে আমাদের শেয়ার হোল্ডাররা দের গেটিং অ্যান্টসি, যে এত ক্যাশ নিয়ে বসে আছে, সেই ক্যাশ নিয়ে কিছু করেও না। সে বলতেছে সে অ্যাকুইজিশন করার জন্য ক্যাশ রাখে, সে কোনো অ্যাকুইজিশন করতেছে না, মানে এমন কোনো অ্যাকুইজিশন সে করে নাই যেটার জন্য তার এত ক্যাশ নিয়ে বসে থাকা লাগবে। সে এই ক্যাশ কোথাও আমরা ইনভেস্টও করতেছে না। তো তাহলে এই ক্যাশটা নিয়ে যে সে আনইউজড ফালায় রাখছে, এইটা ইনভেস্টরদের ভালো লাগে। এই জন্যই দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস আমাদের ওই শর্ট রানে আমাদের ওই এই পয়েন্টে আসা পর্যন্ত আমাদের কি বলে শেয়ার প্রাইসটা কিন্তু ফল করছিল। ওভার অ্যারাউন্ড 3 কোয়ার্টার শেয়ার প্রাইস $700 পার শেয়ার থেকে $400 পার শেয়ারের মতো নেমে আসছিল। সো এই যে ক্যাশ ধরে রাখা, এটা অনেকেরই ভালো লাগে নাই। এমনদের মানে রেগুলার ইনভেস্টররা তো আছে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স লাইক ডেভিড আইনহর্নের গ্রিন লাইট ক্যাপিটাল, এরা এই জিনিসটাকে আরো ফোরফ্রন্টে নিয়ে আসছে। এরা জিনিসটাকে পাবলিকলি কি বলে একটা ইস্যু রেইজ করে বা পাবলিকলি কথা রেইজ করে তারা ইনভেস্টরদের এই পারসেপশনটাকে ঘুরাই দিচ্ছে যে অ্যাপেলের এত ক্যাশ নিয়ে বসে থাকার কোনো অধিকার নাই, অ্যাপেল শুড রিটার্ন দ্য ক্যাশ টু আস। এবং অ্যাপেল যদি ক্যাশ রিটার্ন না করে, অনেকেই এই জন্য কি বলে মানে হয়তো জাস্ট ক্যাশ কি বলে শেয়ারটা বেচে ওই তার এই যা ভ্যালু আছে সেটা উঠায় নেওয়ার চেষ্টা করতেছে। এটাই হচ্ছে বিষয়, যে আমাদের অ্যাপেল অনেক বেশি ক্যাশ নিয়ে বসে থাকার কারণে ইনভেস্টররা অ্যাপেলকে কিছু নেগেটিভলি দেখতেছে, যে তারা ইনভেস্টরদের মানে রিটেন আর্নিংস এর একটা বড় পোর্শন নিয়ে বসে আছে। ওই রিটেন আর্নিংস তো আসলে শেয়ার হোল্ডারদেরই আর্নিংস, ওই শেয়ার হোল্ডারদের টাকা নিয়ে বসে আছে, এবং ওই জন্যই তার মার্কেট ভ্যালুয়েশনটা ফল করতেছে, বিকজ পিপল আর সেলিং অ্যাপেল করে মার্কেট ভ্যালুয়েশন কমায় দিচ্ছে। How do the long-term effects of Apple's share repurchase programs compare to dividend payouts in creating shareholder value? এই ক্ষেত্রে let's see, এইটা আমরা effect of EPS এটা না, let's see. এটা টেকনিক্যালি আমরা এখানে দিয়ে বলতে পারি যে আগে যে কথাটা বলছিলাম, আমাদের শেয়ার রিপারচেস প্রোগ্রাম জাস্ট মানে ফর দ্য সেম অ্যামাউন্ট অফ মানি ইনভেস্টেড ইন আইদার শেয়ার রিপারচেস অর ক্যাশ ডিভিডেন্ডস, শেয়ার হোল্ডার ভ্যালুকে শেয়ার রিপারচেসটাই বেশি লিফট আপ করতেছে। এখন এখানে কথা আছে, আমরা যদি একেবারে আইডিয়ালিস্টিক মডিগ্লিয়ানি মিলার নিয়ে কথা বলি, যেমন এমএম থিওরি এখানে যে লেখা আছে, মডিগ্লিয়ানি মিলারের সমস্যাটা হচ্ছে না, সমস্যা বলতে কি, মডিগ্লিয়ানি মিলার যেটা বলে তাদের একেবারে ওই আইডিয়ালিস্টিক নো ট্যাক্স এন্ড তেন পারফেক্ট ইনফরমেশন এই টাইপের জিনিসপত্রের কথাতে তাদের কথা হচ্ছে যে স্টক রিপারচেস ডাজ নট এফেক্ট দ্য ফার্মস ভ্যালু, ডিভিডেন্ড ডিভিডেন্ড গিভিং ডাজ নট এফেক্ট দ্য ফার্মস ভ্যালু। ওই কথা বললে আসলে কিছুই ম্যাটার করে না। বাট আমরা যদি ক্যাশ ডিভিডেন্ডের কথা দেখি, যে এই ক্ষেত্রে যারা বলে ডিভিডেন্ড ইররিলেভেন্স, ওইটা যদি না দেখি, ক্যাশ ডিভিডেন্ডের অন্য যে থিওরি আছে বার্ড ইন হ্যান্ড আর্গুমেন্ট, যেটা বলে যে ইনভেস্টার্স যেহেতু রিস্ক এভার্স, তারা ক্যাশটা হাতে পেতে চায়, এই জন্য ইনভেস্টরদের মানে ডিভিডেন্ড দিলে তারা খুশি হয় ইন আ সেন্স। কম্পেয়ার টু দ্যাট, শেয়ার রিপারচেসের ক্ষেত্রে ইনভেস্টররা ডাইরেক্টলি টাকা পায় না, কিন্তু যারা শেয়ারটা ধরে থাকে তাদের শেয়ারের প্রাইস তো যেহেতু বেড়ে যায়, সো ইয়া দে গেট রিটার্নস অর দে গেট ভ্যালু সামওয়াট ইনডাইরেক্ট। এখন এমনিতে জাস্ট ডাইরেক্ট ডিভিডেন্ডস দিয়ে দিলে একটা বিষয় যেটা হবে, ডাইরেক্ট ডিভিডেন্ডস দিয়ে দিলে কিন্তু ইন থিওরি যত টাকা ডিভিডেন্ড দিবে তত টাকাই শেয়ারের প্রাইসটা আবার কমবে। সো ইন থিওরি আমাদের এই শেয়ার হোল্ডারদের আসলে কিন্তু ওই সেন্সে কোনো আর্নিংস হচ্ছে না, কারণ একদিক দিয়ে টাকা পাচ্ছে আরেক দিক দিয়ে শেয়ারের ভ্যালু কমতেছে। সো আসলে ইটস জাস্ট আ ম্যাটার অফ এক জিনিস বাড়লো আরেক জিনিস কমলো। কম্পেয়ার টু দ্যাট, স্টক রিপারচেসের যে বিষয়টা, স্টক রিপারচেসের টাকা ঢাললে যেহেতু ডাইরেক্টলি কি বলে ইনভেস্টরদের কাছে কোনো টাকা যাচ্ছে না, এক্সট্রা ভ্যালুটা জাস্ট ইনভেস্টরদের স্টকের মাধ্যমে ক্রিয়েট হচ্ছে। তো এই ক্ষেত্রে স্টক রিপারচেসের ক্ষেত্রে ইনভেস্টর্স আর অ্যাকচুয়ালি গেটিং সাম ভ্যালু ব্যাক। এখন দিস আর বেসিক্যালি ইন থিওরি। এমনিতে আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি এখানে একটা দেখাইছিলাম, যদি ওটা স্যার পরে কেটে দিতে বলছেন, ওটা ওই জন্য এখন স্লাইডে নাই। সেখানে আমরা দেখাইছিলাম যে আমরা কিছু অ্যাজাম্পশনস করলে, ইকুয়াল পিই রেশিও হ্যান্ড টাইপের কিছু অ্যাজাম্পশনস ছিল, ওটা করলে আমাদের যতটুকু ভ্যালু ইন টার্মস অফ ডাইরেক্ট ক্যাশ আমরা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারতাম, তার থেকে বেশি ক্যাশ আমরা দিতে, তার থেকে বেশি ভ্যালু আমরা রিটার্ন করতে পারি ইন দ্য ফর্ম অফ এই শেয়ার রিপারচেস। এখানে ক্যাশ ডিভিডেন্ড যেটা ছিল ওটা স্যারের কারণে কাটা হয়েছে, ওটার অ্যামাউন্ট ছিল অ্যারাউন্ড $70 মতো, শেয়ার রিপারচেসে আসতেছে $110 মতো ভ্যালু এনে। এই জন্য জাস্ট শেয়ার রিপারচেস ইজ বেটার দেন মানে ইজ ক্রিয়েটিং মোর ভ্যালু দেন ক্যাশ ডিভিডেন্ড।
share repurchase, dividend payout. Okay. How would issuing special dividend differ from a regular dividend in terms of market signal about Apple's financial health? Okay. এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা একটু পিছিয়ে যাই। এই যে দুইটা এখানে পসিবিলিটি আছে। একটা হচ্ছে রেগুলার স্পেশাল ডিভিডেন্ডস, যে আমরা এখানে 101 বিলিয়নে যেটা সেটা হচ্ছে আমাদের আগে একটা ম্যাথমেটিক্যাল হিসাব ছিল। আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ সেলস জেনারেল এক্সপেন্স কে আমরা টুয়াইস ইনটু এসজি&এ এক্সপেন্স, সেলস ইন জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ, ওইগুলোকে আমরা রিকোয়ার্ড ধরে বাকি অ্যামাউন্ট অফ ক্যাশকে ধরছিলাম আমাদের এক্সেস, অ্যাজ ইন দিয়ে দেওয়া যায়। তো আমরা এই 101 বিলিয়নটা একবারে দিয়ে দিলে সেটাকে আমরা বলছিলাম ওয়ান টাইম ডিভিডেন্ড। আরেকটা হচ্ছে অ্যাপেল যেটা অ্যাকচুয়ালি অ্যানাউন্স করছে, অ্যাজ ইন এই কেসে অ্যানাউন্স করছিল, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি যেটা অ্যানাউন্স করছিল সেটা হচ্ছে যে সে কিছু ডিভিডেন্ড দেবে এবং সে শেয়ার বাইব্যাক করবে। তো কথা হচ্ছে যে যখন সে স্পেশাল ডিভিডেন্ড দিচ্ছে তখন কিন্তু জাস্ট একবারে সে ডিভিডেন্ডটা দিয়ে দিচ্ছে, এবং তারপর কিন্তু এই যে কথাটা নো অনগোয়িং ডিভিডেন্ডস অর বাইব্যাকস, এটা ইটস বেসিক্যালি জাস্ট লামসাম একটা অ্যামাউন্ট আমি শেয়ার হোল্ডার থেকে দিয়ে দিলাম, তারপর শেয়ার হোল্ডার আমার কাছে কিছু পাচ্ছে না। শেয়ার হোল্ডার যদি জাস্ট একবারে এখন একটা স্পেশাল ডিভিডেন্ড পায় তখন তার কারেন্ট যে কনসার্ন সেটা কিন্তু কিছুটা অ্যাড্রেস হবে। কারেন্ট যে কনসার্ন অ্যাড্রেস হওয়া মানে হচ্ছে যে হ্যাঁ এখন তার কারেন্ট কনসার্ন যে হ্যাঁ অ্যাপল অনেক ক্যাশ নিয়ে বসে আছে, আমি ধাম করে অনেকখানি ক্যাশ তাদেরকে দিয়ে দিলাম, তাদের কারেন্ট কনসার্ন কি বলে অ্যাড্রেস হবে। বাট লং টার্ম যে ভ্যালু ক্রিয়েশন ওইটা কিন্তু আসলে আলাদা করে ইম্প্যাক্টেড হবে না। অন দি আদার হ্যান্ড আমি যদি এই রেগুলার ডিভিডেন্ড দিই, রেগুলার ডিভিডেন্ডের কারণে ওই বার্ড ইন হ্যান্ড থিওরি আমাদের ইনভেস্টররা এই ক্ষেত্রে আরো আগ্রহী হওয়া উচিত ইন আ সেন্স ওভার দ্য লং টার্ম টু হোল্ড অ্যাপেল শেয়ারস। এটাই একটা ডিস্টিংশন আমরা এই ক্ষেত্রে বলতে পারি। মোস্টলি তো এই স্পেশাল ডিভিডেন্ড আর রেগুলার ডিভিডেন্ডের ডিফারেন্সটা কোয়ান্টিটেটিভ, এই ক্ষেত্রে আমরা কিছু কোয়ান্টিফাই করছি এই ক্ষেত্রে, ওইটাতে আমরা যাবো না বিকজ ধরে নিচ্ছি আগের মতোই আর কোয়ান্টিটেটিভে যাচ্ছে না। বেসিক্যালি ইটস জাস্ট আ ম্যাটার অফ পারসেপশন যে স্পেশাল ডিভিডেন্ড দেওয়া মানে হচ্ছে জাস্ট অ্যাপেল এইবারের মতো এক গাঠি ক্যাশ খরচ করে ফেললো, আর রেগুলার ডিভিডেন্ড দেওয়া মানে হচ্ছে যে ইনভেস্টর বুঝতেছে যে না অ্যাপেল ইজ ওয়েল অফ এনাফ টু গিভ আস রেগুলার ডিভিডেন্ডস। Why might activist investors have preferred Apple's proposed IPREF structure over traditional dividends or buybacks? Okay, এইটার জন্য এখন IPREF যে ক্যাচা, IPREF ক্যাচালে একটু ঢুকি। IPREF যে ক্যাচাল বলতে কি? ওকে, এখানে IPREF এটাই IPREF জন্য ডেভিড আইনহর্ন যে প্রপোজাল সেটা হচ্ছে যে পার কমন শেয়ার বা পার শেয়ার অফ কমন স্টক অ্যাপেল 5টা করে প্রেফার্ড নতুন প্রেফার্ড স্টক দিবে যার নাম হচ্ছে IPREF। এদের ফেস ভ্যালু হবে $50। তবে এটা তো কারো কিনতে হচ্ছে না সাথে সাথে, এটা তো যারা শেয়ার হোল্ডার আছে এই মুহূর্তে সবাই ডাইরেক্টলি পেয়ে যাচ্ছে। সো ফেস ভ্যালু হচ্ছে একটা আপাতত একটু র্যান্ডমলি আসে, এবং এটা 50 সেন্ট কোয়ার্টারলি ডিভিডেন্ড দিবে। 50 সেন্ট কোয়ার্টারলি মানে হচ্ছে যে আমাদের 4 কোয়ার্টার মিলে বছরে $2 করে দিবে। সমস্যা নাই। আইনহর্নের একটা ক্লেম আছে এই কেসের ফাইলের ভিতর যে এইটা করলে তার মানে নাম্বার ওয়ান কোন ধরনের এক্সেস ক্যাশ মানে কোন ধরনের ক্যাশ রিজার্ভসেই হাত দিতে হবে না। নাম্বার টু, এটার জন্য তার $150 ভ্যালু ক্রিয়েশন হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা একটু আগে দেখছিলাম শেয়ার রিপার্চেসেস হচ্ছে 110, আইনহর্নের ক্লেম হচ্ছে যে এটা করলে $150 ভ্যালু ক্রিয়েশন। ওকে, কেমনে হয় এটা আমরা একটু এমনিতে এখানে এখন কিছু হিসাবপাতি দেওয়া আছে, যেমন এখানে একটা হিসাব আমরা দেখাইছি যে জাস্ট এই দুইটা কলাম দেখি, ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি এগুলো হচ্ছে সব মিলিয়নসে। সো 31,000 মিলিয়ন, ফাইন, সমস্যা নাই। আইপিএফ এর ডিভিডেন্ড পার ইয়ার হিসাব করলে আসে 9,000 মিলিয়নের মতো। এগুলো এখন বিলিয়ন টিলিয়নে কনভার্ট করতে যাচ্ছি না, সিম্পল হিসাব হচ্ছে যে আমাদের এই পুরো জিনিসটা ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটির খুবই ছোট পরিমাণ আইপিএফ ডিভিডেন্ডে যাবে। সো আসলেই হ্যাঁ আমরা রেগুলার ক্যাশ ফ্লো থেকেই এই আইপিএফ এর ডিভিডেন্ড পে করতে পারি, তার জন্য কোনো ক্যাশ মানে কোনো ক্যাশ রিজার্ভস ধরা লাগে না, সেটা ওভারসিজ হোক আর ডোমেস্টিক হোক। এখন এইখানে একটা হিসাব দেখানো আছে, এটা স্লাইডে স্টেপ বাই স্টেপ করা আছে, ওটাতে আমি এখন পুরোটা যাবো না। বাট আমাদের এই পুরো জিনিসটা হিসাব করে একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে আগে আমাদের শেয়ার প্রাইসটা রাফলি আমরা যদি 450 ধরে নিতাম, একটা অ্যাপ্রক্সিমেশন 466 446 রাইট 446 মতো ছিল। তো 450 ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি। 450 থেকে আমরা এটাকে বুস্ট 600 বানাইতে পারি। তো এই 600 বানানোর জন্য আমাদের $150 তাহলে কি হচ্ছে ভ্যালু ইনক্রিজ হচ্ছে। এটাই বেসিক্যালি কথা যে অ্যাক্টিভিস্ট ইনভেস্টরস আইপিএফ মতো একটা জিনিস প্রেফার করবে ওভার ট্রেডিশনাল ডিভিডেন্ডস অফ বাইব্যাকস, বিকজ এইটা আমাদেরকে তারা হিসাব করে দেখতেছে যে এইটা তাদেরকে বেশি ভ্যালু দিচ্ছে। এখন এখানে একটা কথা আছে,
আমরা এই স্লাইডে একটু জিনিস দেখেছি যে যদিও এই 150 ওয়ার্কস, মানে 150 আনা যায় একটা নেট ইনক্রিজিং ভ্যালুর ফিগার, 150টা এক্স্যাক্টলি যে অ্যাকুরেট হবে সেটা না, ইট হিঞ্জেস অন সাম অ্যাজাম্পশনস, এবং এই অ্যাজাম্পশন গুলা মানে কিছুটা বেশি অপটিমিস্টিক কাইন্ড অফ লাইক। দুইটা অ্যাসাম্পশন হচ্ছে যে আমরা বলি প্রাইস মাল্টিপল বা পিই রেশিও, এখানে সেটা হচ্ছে 4%, পি রেশিও ইজ 10, সরি, প্রাইস মাল্টিপল ইজ 4% আর পিই রেশিও ইজ 10। এই দুইটা এক্স্যাক্টলি আমরা অ্যাকুরেট বলতে পারি না, এটা এখানে দুইটা জিনিস দেওয়া আছে। যেমন আমরা ওখানে yield বা রিটার্ন ধরে নিচ্ছি 4%, আমাদের yield টা দেখা যাচ্ছে ইটিএফ এর জন্য আমাদের বিভিন্ন শেয়ার, preferred share ETFs, as in preferred share funds that trade in the market all the time, এদের রেজাল্ট, এদের yield এর থেকে বেশি। এখন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি এদের বেশি হয়, তো তাহলে আমাদের হিসাব করে দেখলে আমাদের এই ডিসকাউন্টিং, যেটা হায়ার ডিসকাউন্টিং ফ্যাক্টরের জন্য ডিসকাউন্টিং এর পরিমাণটা কম হবে, এবং ডিসকাউন্টিং পরিমাণটা হিসাব করে দেখলে দেখা যায় যে আমাদের 150 না, আমরা যদি এরকম 6.6% দিয়ে করি তাহলে আসলে $51 মতো মাত্র আসে। সো অবভিয়াসলি ওই 4%টা একটা ভেরি অপটিমিস্টিক হিসাব ছিল 150 আনার জন্য। একইভাবে পিই রেশিওর এখানে কিছু কথা আছে। আমাদের পিই রেশিওটা দেখা যায় যে কমন স্টকের জন্য হিসাব করলে আসে একরকম 10, আরেকটা আসে আইপিএস এর জন্য 25। একই টাইপের মানে একই কোম্পানির দুইটা স্টক এত ডিফারেন্ট পিই রেশিওতে থাকাটা ভেরি আনন্যাচুরাল। সো এই পিই রেশিওটা আসলে ইনফ্লেটেড কাইন্ড অফ, বেশি অপটিমিস্টিক। এইসব কারণে আমরা যেটা একটা কনক্লুশন দিতে পারি সেটা হচ্ছে যে আইপ্রেফ এত ভ্যালু ক্রিয়েট করবে না। $150 মাইট বি আ বিট মাচ, বাট আইপ্রেফ যে ভ্যালু ক্রিয়েট করবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো অ্যাক্টিভিস্ট ইনভেস্টররা আইপ্রেফ প্রেফার করবে, বিকজ অ্যাক্টিভিস্ট ইনভেস্টররা এটা করে ট্রেডিশনাল যেভাবে আসলে ভ্যালু ক্রিয়েট করা যায় সেটা ছাড়া একটা নতুন চ্যানেল ভ্যালু ক্রিয়েশন করতে পারতেছে। দ্যাটস দ্য বেসিক আইডিয়া। আচ্ছা, how can changes in Apple's dividend policy act as a signal to the market about future earnings expectations? এটা অ্যাকচুয়ালি আগের কোশ্চেনের সাথে অনেকটাই সিমিলার হয়ে গেল। এটা ওই যে শেয়ার রিপোর্ট, এই যে ক্যাপিটাল অ্যালোকেশন পলিসি বা শেয়ার রিপারচেজ প্রোগ্রাম, এই যে মার্কেট ভ্যালুয়েশন, ইনভেস্টর পারসেপশন, এটার সাথে সিমিলার। যে ডিভিডেন্ড দিলে, হোয়াট ডাজ দ্যাট মিন? ডিভিডেন্ড দেওয়ার জন্য এখন বিষয় আছে। মডিগ্লিয়ানি মিলার তো সাধারণত বলে যে কিছুতেই কিছু আসে যায় না। সো মডিগ্লিয়ানি মিলার বলবে যে ডিভিডেন্ড দিলেও কোনো চেঞ্জ আসা উচিত না তোমাকে বলে এই মার্কেটে। বাট বার্লিংহ্যাম থিওরি যেটা, সেটা বলে যে আমরা যদি ডিভিডেন্ড দেই, সো দ্যাট মেক দ্য, কি বলবো, দ্যাট মেক্স দ্য শেয়ার হোল্ডার্স অ্যাসিওর যে আমার এই কোম্পানিটা টাকা জেনারেট করতে পারে, এই কোম্পানি আমাকে আর্নিংস দিতে পারে, সাপ্লাই। সো বেসিক্যালি অ্যাপেলের ডিভিডেন্ড পলিসিতে চেঞ্জ করে অ্যাপেল যদি আরো বেশি টাকা খরচ করে ডিভিডেন্ডের জন্য, সো ইনভেস্টররা বেসিক্যালি বা মার্কেটে সবাই তাদের নিজেদের আর্নিংস এর জন্য বা আর্নিংস বিষয়ে আরো অ্যাসিওর হবে যে হ্যাঁ, উই আর গোয়িং টু গেট আওয়ার মানিজ ওয়ার্থ ফ্রম অ্যাপল, কাইন্ড অফ লাইক। হোয়াট স্ট্র্যাটেজিক কনসিডারেশনস কুড লিড অ্যাপল টু প্রায়োরিটাইজ শেয়ার বাইব্যাকস ওভার ডিভিডেন্ড ইনক্রিজেস? এটা তো অলরেডি বলছি একাধিকবার, ঠিক আছে, আরো সামনে যাই। এই কেন শেয়ার রিপারচেজ প্রায়োরিটাইজ করতেছে ওভার ক্যাশ ডিভিডেন্ডস? এই যে ট্যাক্স এফিসিয়েন্সির একটা বিষয় আছে, ক্যাপিটাল গেইনস মানে শেয়ার রিপারচেজ এর কারণে যে প্রাইস ইনক্রিজ হয়, ক্যাপিটাল গেইনস এগুলোর উপর ট্যাক্স কম, ইনকাম ট্যাক্স কম। আর ক্যাশ ডিভিডেন্ড যেহেতু ডাইরেক্ট ক্যাশ ইনকাম, ওটার উপর ট্যাক্স বেশি। ওইটা ছাড়াও আমাদের এই একটা কোম্পানি নিজের আর্নিংস পার শেয়ার ইপিএস এর ভ্যালুটা বুস্ট করতে চায়, বিকজ ইপিএস ইজ ভেরি অফেন ইউজড অ্যাজ আ মেট্রিক ফর শেয়ার প্রাইস বাই অ্যানালিস্ট ইন দ্য মার্কেট। এটা ছাড়া এই যে অ্যাগেন সিগন্যালিং কনফিডেন্স টু ইনভেস্টর্স যে বাইং ব্যাক শেয়ারস, অ্যাপল সিগনালস দ্যাট ইট বিলিভস ইটস স্টক ওয়াজ আন্ডার ভ্যালু। সো এটাকে আমরা বলি ইনফরমেশন অ্যাসিমেট্রি থিওরি। এটাও এখানে এই ব্লু সাইড গুলোতে আছে যে শেয়ার রিপারচেজ করলে ইনভেস্টররা মনে করে যে আচ্ছা, কোম্পানি thinks that it's doing well or the company thinks that its share price should increase, so তখন তারা শেয়ার প্রাইস নিজেরাই ইনক্রিজ করে দেয়, এই জিনিসটা ডিমান্ড বাড়ায়। এবং আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে যে আমাদের ডিভিডেন্ড দেওয়া মানে হচ্ছে কোম্পানির জন্য একটা ভেরি লং টার্ম কমিটমেন্ট, একটা অ্যাকচুয়াল মনিটারি কমিটমেন্ট। কম্পেয়ার টু দ্যাট শেয়ার রিপারচেজ কিছুদিন পর পর জাস্ট শেয়ার রিপারচেজ করে তারা শেয়ার প্রাইসটাকে ইনফ্লেট করে রাখলে তাদের সুবিধা হয়, রেগুলারলি তাদেরকে টাকা পয়সাটা দিতে হয় না ডিভিডেন্ডের জন্য। আচ্ছা, what does Apple's negative cash conversion cycle reveal about its operations and why is this advantageous? Okay, এটা এখন আবার শুরুতে যেতে হবে। অ্যাপেলের ক্যাশ কনভার্সন সাইকেল হচ্ছে, এই যে অ্যাপেলের ক্যাশ কনভার্সন সাইকেল, অ্যাপেলের ক্যাশ কনভার্সন সাইকেল নেগেটিভ। এখন নেগেটিভ আসার কারণ হচ্ছে যে সিসিসি কি জিনিস?
ডিআইও প্লাস ডিএসও মাইনাস ডিপিও। অ্যাপেলের ডিআইও এবং ডিএসও অনেক ছোট, এখানে সবই দেওয়া আছে। ডিপিও গুলা বিশাল, এই জন্য তাদের ক্যাশ কনভার্সন সাইকেল অনেক নেগেটিভ আসতেছে, মানে নেগেটিভ আসতেছে মানে কি অনেক ছোট আসতেছে। হোয়াট দ্যাট মিনস ইজ অ্যাপেল সে একটা মানে সে তার সাপ্লায়ারদের কাছ থেকে জিনিস কিনে প্রোডাক্ট বানায়, প্রোডাক্ট বেচে টাকা যত দ্রুত নেয় তার থেকে অনেক বেশি সময় লাগায় সে সাপ্লায়ারদেরকে পে করে। তো ওই জন্য ডিআইও প্লাস ডিএসও অ্যাজ ইন ইনভেন্টরিতে কতদিন প্রোডাক্ট বসে থাকলো এবং আমি সেলস এর পর কতদিন লাগলো আমার টাকা পাইতে, এই দুইটার সামেশন অনেক ছোট এবং ডিপিও তার অনেক বড়। তার কারণ হচ্ছে যে অ্যাপেল অ্যাজ আ কোম্পানি তার ম্যানুফ্যাকচারদের সাথে অনেক বেশি নেগোসিয়েশন পাওয়ার বা অনেক বেশি সফট পাওয়ার হোল্ড করে তাদের উপর। ওই জন্য সে এই সাপ্লায়ারদেরকে পেমেন্টের জন্য অনেক দিন বসায় রাখে। হোয়াট দ্যাট মিনস ইজ সে কন্টিনিউয়াসলি অর্ডারের পর অর্ডার সাপ্লায়ারদেরকে টাকা দেওয়াটা ডিলে করে। ডিলে করার কারণে তার সবসময় তার কাছে অনেক বেশি ক্যাশ থাকে, যে ক্যাশ পুরোটা আসলে তার থাকার কথা না, তার কিছুটা তার সাপ্লায়ারদেরকে দেওয়ার কথা, বাট সে সেই দেওয়াটা ডিলে করতেছে। ডিলে করার কারণে কনসিস্টেন্টলি তার কাছে বেশি বেশি ক্যাশ থাকে। এটাকে বলছে আমরা নেগেটিভ ক্যাশ কনভার্সন সাইকেল। নেগেটিভ ক্যাশ কনভার্সন সাইকেল মানে হচ্ছে যে আমাদের এই কোম্পানিটা খুবই দ্রুত ক্যাশ বিল্ড আপ করতে পারতেছে বা ক্যাশ অ্যাকুমুলেট করতে পারতেছে। এই কারণে অ্যাপেলের ওই 137 বিলিয়নের মতো একটা হিউজ ক্যাশ বিল্ড আপ এত দ্রুত হইতে পারে। এটাই হচ্ছে ইমপ্লিকেশন অফ আ নেগেটিভ ক্যাশ কনভার্সন সাইকেল। নেগেটিভ ক্যাশ কনভার্সন সাইকেল, ওকে। তাহলে Apple's management of working capital influence capacity to return cash to shareholders. Apple's management of working capital influence capacity to return cash. এখন অ্যাপেলের যে ক্যাশ রিটার্ন করার বিষয়টা, এখানে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি একটু রিওয়ার্ড করলে ভালো হয়, বাট যাই হোক আমরা এখানে আসলে দুইটা জিনিস নিয়ে কথা বলতে পারি। একটা হচ্ছে যে অ্যাগেন আমরা আগে যেটা বলছিলাম ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ওই অ্যাসেট টার্নওভারের বিষয়টা, যে তাদের অ্যাসেট টার্নওভারটা যেহেতু উইকার হয়ে গেছে, তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা আসলে ইন সেন্স উইকার হয়ে গেছে। উইকার হয়ে যাওয়ার কারণে আমরা আসলে যেটা বলতে পারি যে ওর রিটার্নস টু ইকুইটি মানে রিটার্ন টু শেয়ার হোল্ডার্স কিন্তু কম্পারেটিভলি কম আসে। এটা ছাড়াও তার এমনিতে যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের যে এই কথাটা বললাম, তার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা এই ক্ষেত্রে কিন্তু অ্যাগেন এই নেগেটিভ সিসি মানে হচ্ছে ইটস ভেরি স্ট্রং। সো তার ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ সাইকেল ম্যানেজমেন্টে ভেরি স্ট্রং হওয়ার কারণে তার যেটা হচ্ছে ক্যাশ খুব অ্যাকুমুলেট করতেছে। বাট আমরা একটা জিনিস পরে দেখবো, এই যে শেয়ার প্রাইস কমে গেছে, শেয়ার প্রাইস কমার এখানে একটা জিনিস ছিল যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে কিন্তু কিছু উইকার হয়ে গেছে। আমাদের আগে যে ক্যাশ কনভার্সন সাইকেলটা অ্যারাউন্ড এখানে ছিল -60 মতো, সেটা কমে -44 days এর মতো হয়ে গেছে। সো অ্যাপেল ইজ বেসিক্যালি নাও অ্যাকুমুলেটিং ক্যাশ, আই উড সে এটা স্লোয়ার রেটে ক্যাশ অ্যাকুমুলেট করা মানে কি, তার যেহেতু ক্যাশ কম্পারেটিভলি কম অ্যাকুমুলেট করছে, তার অবভিয়াসলি তার রিটার্ন দেওয়ার জন্য তার অবভিয়াসলি কিছুটা কষ্ট হবে। এটাই হচ্ছে বিষয় যে তার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা কিছুটা উইকার হয়ে যাওয়ার কারণে তার এখন ক্যাশ অ্যাকুমুলেশন কিছুটা কম হচ্ছে। ক্যাশ অ্যাকুমুলেশন will adversely affect how well they can return cash to the shareholder. আচ্ছা, 10 number, why would a decline in Apple's DPO indicate reduced bargaining power with suppliers? Simple. ডিপিও বেশি হওয়া মানে হচ্ছে যে আমি সাপ্লায়ারদেরকে বেশি দিন ঝুলায় রাখছি। ডিপিও কমা মানে হচ্ছে যে সাপ্লায়ার এখন আর অত বেশি দিন ঝুলে থাকতেছে না। তো সাপ্লায়ার যদি অত বেশি দিন ঝুলে না থাকে, তার কয়েকটা অপশন মানে বেসিক্যালি দুইটা পসিবিলিটি আছে। আইদার সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার বাড়ছে অথবা অ্যাপেলের বার্গেনিং পাওয়ার কমছে, দুইটা যেটাই হোক না। তো সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ারটা এই ক্ষেত্রে মানে যেটা আসলে অতপ্রত যে সাপ্লায়ার দেখতেছে যে অ্যাপেল কিছুটা উইকার হয়ে গেছে, অ্যাপেল কিছুটা এই ক্ষেত্রে তার এই কি বলবো স্টিভ জবস মারা যাওয়ার পর তার মার্কেট পারফরমেন্স কিছুটা ফল করছে, তার এখন স্টিফ কম্পিটিশন এই কি বলবো স্মার্টফোন মার্কেটে, এইসবের কারণে তার যে সাপ্লায়াররা হু কুড ভেরি ওয়েল হ্যাভ বিন সাপ্লাইং আদার কোম্পানিজ এস ওয়েল, তারা এখন অ্যাপেলের সাথে আরো বেশি বার্গেন করতেছে যে আমাকে আরো দ্রুত টাকা দাও। সো ওই জন্য ডিপিওটা কমতেছে। এখানে একটা ইন্টারেস্টিং টিডবিট, সেটা হচ্ছে যে অ্যাপেলের সাপ্লায়ার বলতে আমরা যারা বুঝাচ্ছি সেটা হচ্ছে কম্পোনেন্ট সাপ্লায়ার। স্যামসাং নিজেও কিন্তু অ্যাটলিস্ট এট দ্যাট পয়েন্ট ওয়াজ আ সাপ্লায়ার ফর আ লট অফ অ্যাপেলস কম্পোনেন্টস। Samsung itself is Apple's competitor in the finished product market as well. So
যেহেতু তখন এই 13 দিকে অ্যাপল আর স্যামসাং এর কম্পিটিশনটা was comparatively more head to head than what it is now. At least it was very neck to neck at that point. So ওই জন্য স্যামসাং এর মতো সাপ্লায়ার, একটা স্যামসাং যেহেতু নিজেও আরেক জায়গায় কম্পিট করতেছে অ্যাপলের সাথে, তার বার্গেনিং পাওয়ার উইথ অ্যাপল অন দিস ফ্রন্ট বেড়ে গেছিল। এটাই হচ্ছে যে তার জিপিও কমার কারণ। How have activist shareholders influenced Apple's financial decision and what are the potential benefits and risks for their involvement? আচ্ছা, এটা হচ্ছে সিম্পলি এই আইনহর্ন কি করছে, টিএলডি যদি দেই, আইনহর্ন প্রথমে যেটা করছে, আইনহর্ন প্রথমে একটা মানে পিটিশন করছিল কোর্টে যে অ্যাপেল প্রিফার্ড শেয়ার দেওয়ার প্রিফার্ড শেয়ার দেওয়া বন্ধ করার একটা মোশন রেজ করছে তার শেয়ার হোল্ডারদের কাছে। তার শেয়ার হোল্ডাররা ওটা অ্যাপ্রুভ করে দিলে সে আর কোনো প্রিফার্ড শেয়ার দিবে না। ওইটাকে ব্লক করার জন্য কি বলে কোর্টে গেছিল এই আইনহর্ন। এরপর আইনহর্ন যেটা করছে, একটা ওপেন লেটার লিখছে সব অ্যাপল শেয়ার হোল্ডারদের কাছে। এটা হচ্ছে একটু আগে পরে হইতে পারে, আগের এক্সাম্পল যেটাই হোক না। তো এই ওপেন লেটারে সে বলতেছে যে না, তাদের এরকম তারা অনেক ক্যাশ নিয়ে বসে আছে, এটা আমাদের ক্যাশ, এসব গিভ আস দ্য ক্যাশ ব্যাক। এবং তারা এই জিনিস মানে তখনই সে আইপিএস টাইপের একটা জিনিস সাজেস্ট করছিল, না তার আগে করছিল, whatever। কথা হচ্ছে এই যে অ্যাক্টিভিস্ট ইনভেস্টররা, অ্যাক্টিভিস্ট শেয়ার হোল্ডাররা, এদের ইনভলভমেন্টের কারণে কিন্তু অ্যাপেলের এই মানে রিটার্ন দেওয়ার মানে বাইব্যাক করা বা ডিভিডেন্ড দেওয়া, এই জিনিসটা তাদের জন্য আরো বড় ইস্যু হয়ে দাঁড়াইছে। আদারওয়াইজ তারা হয়তো এই জিনিসটা এখনই ডিল করতো। এটাই হচ্ছে বিষয় যে হাউ দে হ্যাভ ইনফ্লুয়েন্স অ্যাপলস ফাইন্যান্সিয়াল ডিসিশন, যে তাদের এখন চিন্তা করতে হচ্ছে যে না, আমাদের অ্যাকচুয়ালি টাকা দেওয়াটা আরো জরুরি। এখন বেনিফিট আর রিস্ক আলাদা করে অত বেশি কিছু বলার নাই, কারণ অবভিয়াসলি if the shareholders look after their own interest, এটা শেয়ার হোল্ডারদের জন্য সুবিধা, অবভিয়াসলি ইজ টু দেয়ার বেনিফিট। এখন এটা ইন এ সেন্স অ্যাপেলের জন্য সুবিধা, কারণ অ্যাপল তো আসলে ক্যাশটা নিয়ে বসে আছে, এমন তো না যে তারা ক্যাপেক্স না করে ওই ক্যাশটা লোকজনকে দিয়ে দিচ্ছে, নাথিং লাইক দ্যাট। তারা ক্যাশ বসে আছে, ওই ক্যাশটা জাস্ট তাদের পাওয়া উচিত, তাদেরকে ফেরত দিচ্ছে। রিস্কের যে বিষয়টা আছে সেটা অবভিয়াসলি যে এই অ্যাপেলের মার্কেটে আরেকটু ইনস্টেবিলিটি তৈরি করা। ফর এক্সাম্পল, এই অ্যাপেলের সাথে এই আইনহর্নের কিছু ক্যাচাল হয়েছিল, মানে খুব বেশি, ইট ওয়াজ ফেয়ারলি টেম অল থিংস কনসিডার, বাট ইট ডিড মেক দ্য নিউজ। হয়েছিল এটা, ঠিক আছে? এই এই সো অ্যাপল ওয়াজ মানে টিম কুক, ফর এক্সাম্পল, টিম কুক অলসো ওয়াজ আ বিট ভোকাল অ্যাবাউট what Einhorn was doing, এই যে সিলি সাইড শো হ্যান ত্যান টাইপের পাবলিক কমেন্ট করছে। সো এইটাও একটা কোম্পানির জন্য হচ্ছে একটা ইনস্টেবিলিটি, এবং এইসবের ইনস্টেবিলিটি অলওয়েজ it doesn't help the company, certainly it will always not exactly harm, it will hinder the company's goals, or at least hinder the company's market performance, adversely affect the company's market performance at least. আচ্ছা, এরপর কোথায় ছিলাম? In what ways has Apple's level of transparency in financial decision making affected investor confidence? একই টাইপের কথা, ওই আইনহর্নেরই কথা, যে অ্যাপেল ডাইরেক্টলি বলতেছিল না এত ক্যাশ নিয়ে কেন বসে আছে, অ্যাপেল এই ক্যাশ গুলো ছাড়তেছেও না, অ্যাপেল কমিউনিকেটও করতেছে না অত বেশি। কেস ফাইলসে যেমন কয়েকটা জিনিস আছে যে অ্যাপেলের সাথে জার্নালিস্টদের কিছু একটা বক্তব্য, সামথিং কল্ড কোয়ার্টারলি আর্নিংস কল বা কিছু একটা ছিল, ডাজন্ট ম্যাটার। তো ওইখানেও তারা আসলে কিছু ভেগ অ্যান্সার দিচ্ছিল, তারা কোনো ক্লিয়ার রোড ম্যাপ দিচ্ছিল না যে অ্যাপেল কিভাবে আসলে ইনভেস্টরদেরকে ভ্যালু রিটার্ন দিবে। তো এই যে তারা অত বেশি ট্রান্সপারেন্টলি ডিল করতেছিল না, খুব বেশি ট্রান্সপারেন্টলি মানে যথেষ্ট ট্রান্সপারেন্টলি ডিল না করার কারণে অবভিয়াসলি ইনভেস্টর কনফিডেন্স যেটা কমছে। ইট ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস দ্যাট কুড হ্যাভ ইনফ্লুয়েন্সড দ্য ডিক্লাইন ইন শেয়ার প্রাইস। How might the composition of Apple's board of directors influence its capital distribution policies? এটা একেবারে থিওরিটিক্যাল, আমাদের কোর্সের সাথে সরি কেস ফাইলসে আসলে বোর্ড অফ ডিরেক্টরস নিয়ে কোনো কথা নাই। আমরা জাস্ট বলতে পারি যে এই টাইপের এই আইনহর্ন টাইপের পাবলিকরা যদি বোর্ড অফ ডিরেক্টরস থাকে, যারা মানে শেয়ার প্রাইস রিটার্ন করছে, সরি ইনভেস্টরদেরকে রিটার্নস দেওয়ার জন্য বেশি ভোকাল, তাহলে অবশ্যই অ্যাপেল তার ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনের জন্য বা তার এই রিটার্নস দেওয়ার বিষয়টা আরো অনেক বেশি সিরিয়াসলি দেখতো। এই ক্ষেত্রে অ্যাপেলের বোর্ড অফ ডিরেক্টরসটা অতটা ভোকাল ছিল না, কাইন্ড অফ লেফট ইট আপ টু অ্যাপল ম্যানেজমেন্ট, টিম কুক এন্ড কোম্পানি। সো ওদের উপর ছেড়ে দেওয়ার কারণে টিম কুক এন্ড কোম্পানি অবভিয়াসলি জিনিসটা একটু আস্তে ধীরে করছে। যদি এগুলো বেশি ভোকাল প্রপোনেন্টস বোর্ডে থাকতো, অবভিয়াসলি অ্যাপল would have been more pressurized to give out more in dividends or share buybacks. How has US repatriation tax shaped Apple's approach? অলরেডি বলে ফেলছি যে রিপ্যাট্রিয়েশন ট্যাক্স থাকার কারণে তারা সহজে টাকা আনতে চায় না। ভেরি ইন্টারেস্টিংলি এখানে একটা স্পেসিফিক কেস বলা আছে, যেমন আয়ারল্যান্ডের একটা বেশি জিনিস বলা আছে। ইউএস আর আয়ারল্যান্ডের যে বিষয়টা, ইউএসএ তে
ট্যাক্স লটা হচ্ছে যে টাকা যে কান্ট্রি আর্ন করবে সেখানে ট্যাক্স দেওয়া হবে। সো ইফ ইউ আর্ন ইট ইন ইউএস ইউ পে দ্য ট্যাক্স ইন ইউএস। আয়ারল্যান্ডের লটা হচ্ছে যে তোমার এই কোম্পানির হেডকোয়ার্টার যেখানে সেই কান্ট্রিতে তুমি ট্যাক্স দিবে। তো তাহলে কি দাঁড়ালো, যদি অ্যাপেল টাকাটা আয়ারল্যান্ডে স্টোর করে, আয়ারল্যান্ড বলবে যে আমি ট্যাক্স নিব না কারণ তোমার হেডকোয়ার্টার ইউএসএ তে, ইউএসএ বলবে আমি ট্যাক্স নিব না কারণ তোমার টাকাটা তুমি আর্ন করছো ওভারসিজ। সো ইন এফেক্ট অ্যাপেল প্রোভাইডেড মানি টু নোবডি। এই সুবিধাটা নেওয়ার জন্য তারা কিন্তু আয়ারল্যান্ডের টাকাটা বসায় রাখছে এবং তারা ইউএসএ তে আনতেছে না, কারণ আনলেই তো রিপার্টিশন ট্যাক্স, আনলেই রিপার্টিশন ট্যাক্স, ওই জন্য তারা ইউএসএ তে সহজে টাকা ফেরত আনতে চাচ্ছে না। এবং আমরা তো আগেও দেখছি যে টাকা না আনা মানে টাকা আনাটা অ্যাভয়েড করার জন্য তারা পারলে আরো ডেট নেবে তাও টাকা আনবে। এটা আমরা আগের কোশ্চেনে দেখছি। ওকে, what risk and advantages are associated with Apple holding a large portion of its cash in offshore accounts? Obviously, তার যদি এত বেশি অ্যামাউন্ট অফ ক্যাশ, 69% অফ দ্য হোল ক্যাশ রিজার্ভ, সেটা যদি তার বাইরে থাকে, ইউএসএ তে তার যে ধরনের ক্যাপেক্স করা দরকার বা যে ধরনের মেজর এক্সপেন্স করা দরকার সেগুলোর জন্য টাকার তার কিছুটা কম থাকবে। ইউএসএ তে কিন্তু কম টাকা না, ইউএসএ তে যথেষ্ট ডলার আছে, বাট অবভিয়াসলি দ্য লায়ন শেয়ার ইজ ওভারসিজ। সো এইটা অবভিয়াসলি কিছুটা রিস্ক এর বিষয় আছে যে ওইটা তারা সহজে ফেরত মানে প্রয়োজনে তাদের ফেরত আনতে গেলে অনেক খরচ হয়ে যাবে বা তারা ফেরত নাও আনতে পারতে পারে। অ্যাডভান্টেজেস অলরেডি ডিসকাস করছে যে তাদের ওভারসিজ রেখে তাদের এই যে ট্যাক্স অ্যাডভান্টেজ দ্যাট ইজ হিউজ। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে অ্যাপেলের ব্যবসার একটা বড় পোর্শন আসলে ওভারসিজ থেকেই আসে। ফর এক্সাম্পল চাইনিজ মার্কেট, মানে অ্যাট দ্যাট পয়েন্ট লিস্ট চাইনিজ মার্কেট হোক বা অন্য জায়গা থেকে হোক, তখন কিন্তু অ্যাপেলের ব্যবসাটা খুবই ভালো, অ্যারাউন্ড 2012-2013। সো ওই জন্য তারা বাইরের মার্কেট গুলাতে কাজ করার জন্য তারা অনেকটা ক্যাশ আর ইউএসএ তে আনে না, বাইরে রেখে দেয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এট দিস পয়েন্ট, এটা হচ্ছে অ্যারাউন্ড আইফোন 5 রিলিজ করার পর আই বিলিভ, তখন কিন্তু আইফোন 3, 4, 5 এগুলো অনেক মানুষের হাতে আছে, যারা অ্যাপেল কিনতো তাদের অনেকের কাছে অ্যাপেল আছে। এবং তখন আসলে মানুষজনকে অতটা কনভিন্স করা যায় না যে তুমি নতুন অ্যাপেলেই জাম্প করো, আগের অ্যাপেলটা তুমি এখনই ডিসকার্ড করো, ওটা তখন সবাই কনভিন্স না। সো দে ডোন্ট হ্যাভ আ লট অফ কাস্টমার ইন দ্য ইউএস। এই জন্য তারা বাইরের মার্কেটে এক্সপ্যানশন দেখতেছিল এবং বাইরের মার্কেটে এক্সপেনশন দেখার জন্য অবশ্যই তাদের ক্যাশটা বাইরে রাখাটাই সুবিধার জন্য, এটা একটা অ্যাডভান্টেজ। অলরাইট, 19 নাম্বার, হাউ ক্যান পারসেপশন অফ অ্যাপলস ইনোভেশন পাইপলাইন ইনফ্লুয়েন্স স্টক প্রাইস ইন্ডিপেন্ডেন্টলি অফ ফাইন্যান্সিয়াল রিজাল্টস? সিম্পল না, অ্যাপল এট দিস পয়েন্ট দাঁড়াই আছে নতুন নতুন প্রোডাক্ট, চমকপ্রদ নতুন প্রোডাক্ট আনার মাধ্যমে। কথা হচ্ছে 2010-11 মধ্যে তারা কিন্তু একেবারে নতুন প্রোডাক্ট লাইন বা প্রোডাক্ট ক্যাটাগরি আসলে কিছু ইনভেন্ট করে ফেলছে। আইপ্যাড আনছে, আইপড তো আরো আগে আনছিল, আইফোন জনপ্রিয় করে ফেলছে, ম্যাক আনছে, স্টাফ লাইক দ্যাট। তো কথা হচ্ছে যে নতুন নতুন তারা প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করছে, বাট তারপর 2012-13 এই পয়েন্টে তারা কিন্তু নতুন প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করতেছে না, জাস্ট সেলিং আউট নিউ আইটারেশনস, নতুন আইপ্যাড, নতুন আইফোন। এইটা অনেকেই স্টিভ জবস এর মারা যাওয়ার সাথে কোরিলেট করে, বিকজ দ্য পাবলিক পারসেপশন ওয়াজ স্টিভ জবস ওয়াজ ইনোভেটিং। Steve Jobs was innovating shit, obviously. Steve Jobs was encouraging innovation, but still, he was doing his part. এবং স্টিভ জবস মারা যাওয়ার পর অনেকেই মনে করছে যে হ্যাঁ, অ্যাপেলের ইনোভেশনটা অনেকেই সীমিত হয়ে যাবে, যেহেতু অ্যাপেলের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ একটা বড় পোর্শন আসে ইনোভেশন থেকে আসে। ওই জন্য স্টিভ জবস মারা যাওয়ার পর ইনোভেশন নিয়ে কিছু ফিয়ার্স ছিল। এবং আইফোন 5 যখন রিলিজ হইলো তখন সেটা ল্যাকলাস্টার পারফরমেন্সটা, শুরুতে ল্যাকলাস্টার পারফরমেন্সটা কিছুটা এই ফিয়ারটাকে ফিড করছে। এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস আমাদের ওই কয়েক কোয়ার্টার ধরে 2013 শুরু পর্যন্ত আমাদের এই স্টক প্রাইসটা কিছুটা কমে গেছে। অলরাইট, লাস্ট কোশ্চেন, why has Apple experienced periods of margin decline and stock price pressure despite strong brand and customer loyalty? এগুলো তো অলরেডি বলে ফেলছি, সেটা হচ্ছে যে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা ওই শুরু থেকে, এটা আগে একাধিকবার বলছি। এই যে স্টক প্রাইস তার কেন কমছিল, এই যে একাধিক কথা। তার বেসিক্যালি আমরা যে কোশ্চেনটা করলাম সেটা হচ্ছে যে তার স্ট্রং ব্র্যান্ড আর কাস্টমার লয়্যালটি আছে, বাট তাও তো সমস্যা আছে। এই যে তার ইনোভেশন নিজের সিচুয়েশন, স্টিভ জবস এর ডেথের কারণে, এটা একটা ইস্যু, একটু আগে বললাম। তার ফাইন্যান্সিয়াল পারফরমেন্সে কিছু ফল করছে, ওই যে কি বলে ক্যাশ কনভার্সন সাইকেল ছোট হয়ে গেছিল ফর এক্সাম্পল, এটা একটা ইস্যু। এটা ছাড়াও আমাদের এই মার্কেট সেন্টিমেন্টের কিছু বিষয় আছে যে ইনস্টিটিউশন ইনভেস্টররা অনেকেই ছেড়ে দিচ্ছিল, তারা ভাবছিল যে আসলে অ্যাপেল এতদিন ধরে একটা বাবল, মানে এই 10-11 পর্যন্ত অ্যাপেল মোটামুটি একটা বাবলে চলছে, বাবল বার্স্ট করা নিয়ে তাদের একটা কনসার্ন ছিল। এটা ছাড়াও এই 2008 এর যে কি বলবো
লিঙ্গারিং এফেক্টস ছিল 2008 মার্কেট কোলাপস বা স্টক মার্কেট কোলাপস, এটা ইউরোপিয়ান মার্কেটগুলোতে, ইউএসএ তে একটু কম, ইউরোপিয়ান মার্কেটগুলোতে তাও কিছুটা এফেক্ট করতেছিল ইভেন গোয়িং ইনটু 2012 2013। এবং এটা ছাড়াও এই টেক সেক্টরে কিছু প্রেফারেন্স চেঞ্জ হচ্ছিল ইনভেস্টরদের, যারা হাই গ্রোথ ইনভেস্ট করে। এতদিনে অ্যাপলের হাই গ্রোথ একটু কমে গেছিল এট দ্যাট পয়েন্ট এট লিস্ট, তো তারা অন্য ধরনের হাই গ্রোথ ইনভেস্টমেন্টে যাচ্ছিল। এটা ছাড়া এই অ্যাপলের মানে কম্পিটিশন, অ্যান্ড্রয়েড কম্পিটিশন, পার্টিকুলার স্যামসাং গুলো আরো বেশি প্রমিনেন্ট হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। দে ওয়ান্ট অ্যাজ প্রমিনেন্ট অ্যাজ দে আর নাও, বাট অবভিয়াসলি তারা রাইজ করতেছিল। এইসব বিভিন্ন কারণে অ্যাপেলের মার্জিন ডিক্লাইন করছে, এবং মার্জিন ডিক্লাইনটা স্টক প্রাইস পারফরমেন্সে ইম্প্যাক্ট করছে, যদিও ব্র্যান্ড আর কাস্টমার লয়্যালটিতে আসলে খুব একটা এফেক্ট করে। এটাই, দ্যাটস 20 কোয়েশ্চেন্স ফ্রম গ্রুপ 6। মূলক ভাই, ওই টিম কুক আর আরেকজন কে জানি আছে না ভাই, এদের আসলে কাজটা কি? আচ্ছা, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? নতুন লিঙ্ক দেওয়ার পরে ওরা বলেন, মানে আমি যেটা ক্যারেক্টার কি কাজ করে এটা বুঝতেছি না, আমি ফাইন্যান্সিয়াল সবকিছু বুঝছি, বাট অ্যান্সার খুবই ছোট। এরা দুইজন মিলে বসে ভাবতেছে যে আমাদের এই ইনভেস্টরদের রিটার্ন দেওয়ার পলিসিটা কি হবে। দ্যাটস অল দেয়ার ট্রাইং টু ফিগার আউট। ওরা কি ইনভেস্টর? হ্যাঁ, না না, ইনভেস্টর না, ওরা ইনভেস্টর না। ওরা ভাবতেছে যে ইনভেস্টরদেরকে আমরা টাকা কেমন করে দেবো। ওই যে বলতেছিলাম, ওয়ান টাইম ডিভিডেন্ড দিব, নাকি কনসিস্টেন্ট ডিভিডেন্ড দিব, নাকি ডিভিডেন্ড প্লাস বাইব্যাকে যাব, বা নাকি আইপিএফে যাব, এইগুলো হচ্ছে তাদের কথা। না না, মানে ওরা কি, ওরা কি অ্যানালিস্ট, ইনভেস্টর? সিইও আর সিএফও। হ্যাঁ ভাই, টিম কুক তো সিইও ভাই, তাহলে সিইও বুঝছি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে গিয়ে কি জানি ছিল আরেকটা, ওই যে আপনারা বলেন ভোকাল যারা ছিল একটা আইনহর্ন, এটা হচ্ছে একটা বলে গ্রিন লাইট ক্যাপিটাল বলে একটা ইনভেস্টমেন্ট ফার্মের কি বলে হেড বেসিক্যালি। ওরা অ্যাপেলের কত 0.12% এরকম কিছু একটা মাইনাসফুল ফিগার, বাট ডলার অ্যামাউন্ট অনেক বেশি, এরকম একটা শেয়ার মানে এরকম একটা ওনারশিপ তাদের ছিল। এবং তাদের কথা হচ্ছে যে মানে কি বলে, তারা দিন শেষে অ্যাপেলের কাছ থেকে রিটার্নস চায়। ওই জন্য আইনহর্ন একটা স্পেসিফিক অ্যাপ্রোচে আগাচ্ছিল, মানে স্পেসিফিক অ্যাপ্রোচ নিয়ে সে খুবই ভোকাল আচরণ করতেছিল। তাদের এন্ড টার্গেট হচ্ছে অ্যাপেল রিটার্ন দিলেই হইল, বাট তারা ওই রিটার্ন দেওয়ার জন্য একটা ভেহিকল সাজেস্ট করছিল, সেটা হচ্ছে ওই প্রেফার শেয়ার। আচ্ছা, আমি লিঙ্ক দিচ্ছি একটা। হ্যাঁ, হ্যাঁ, আমি লিঙ্ক দিচ্ছি এখন। ওকে ওকে।